সায়েন্স কিউরিসিটি এই চ্যানেলে অনলাইন ক্লাসরুম অফ সরোজ স্যার এই শীর্ষকে দশম শ্রেণীর প্রবাহোত্তরীতে আজ 12তম ক্লাস। এই ক্লাসে আমরা আলোচনা করব তড়িৎ চুম্বকীয় আবেশ সম্পর্কে। তো আমরা ইতিপূর্বে চুম্বকের আবেশ সম্পর্কে ক্লাস 8-এ জেনেছিলাম। সেখানে দেখেছিলাম যে একটা চুম্বকের কাছে চুম্বক পদার্থ অর্থাৎ লোহা যদি আনা হয় তাহলে সেটা সাময়িকের জন্য চুম্বকে পরিণত হয় এবং সে চুম্বক যেমন যেমন ফাংশন করে অর্থাৎ চুম্বক পদার্থকে আকর্ষণ করে তেমনি ভাবেই আকর্ষণ করতে থাকে। তো আমরা এটাকে এই বলেছিলাম চুম্বক আবেশ। আর এই পদার্থটিকে অর্থাৎ যে সাময়িকের জন্য চুম্বকে পরিণত হলো তাকে আবিষ্ট চুম্বক বলেছিলাম। আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ। অর্থাৎ এক্ষেত্রেও অনুরূপভাবে আমরা একটা জিনিস ভাবতে পারি যে চুম্বক আবেশের ফলে তড়িৎ সৃষ্টি হওয়ার বিষয় এখানে আলোচিত হবে। তো বিষয়ে এবার প্রবেশ করা যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা চুম্বক রাখা আছে। সেই চুম্বকের সামনে একটা স্প্রিং এর মতো বাঁকানো তার দু প্রান্ত একটা গ্যালভানোমিটারের সঙ্গে যুক্ত রয়েছে। চুম্বকের এন মেরু থেকে অদৃশ্য বলরেখাগুলো বেরোয়, এস মেরুতে এসে প্রবেশ করে। আমরা সেই অদৃশ্য বলরেখাটা বুঝিয়ে দেওয়ার জন্য এই দাগগুলি ইউজ করেছি। আর গ্যালভানোমিটারের কাজ হলো এই বর্তনীতে যদি তড়িৎ প্রবাহ হয় তাহলে গ্যালভানোমিটার বিক্ষেপ ঘটিয়ে সেটা নির্দেশ করবে এবং বিক্ষেপ যেদিকে হবে তড়িৎ প্রবাহ যদি উল্টে দেওয়া হয় বিক্ষেপ তার উল্টো দিকে হবে গ্যালভানোমিটার। অর্থাৎ গ্যালভানোমিটার প্রথমত এর মধ্যে যে তড়িৎ প্রবাহিত হচ্ছে কিনা, আর তড়িৎ প্রবাহ হলে তড়িৎচালক বলের উদ্ভব নিশ্চয়ই হয়েছে ধরে নিতে হবে, অর্থাৎ এখানে তড়িৎচালক বল উদ্ভব হয়েছে কিনা সেটা নির্দেশ করবে। দ্বিতীয়ত এই তড়িৎ প্রবাহের অভিমুখ ভিন্ন হলে উল্টো দিকে বিক্ষিপ্ত হয়ে সেটাও নির্দেশ করবে। এই অবস্থায় এই চুম্বকটিকে যদি এই বদ্ধ বর্তনীর দিকে নিয়ে যাওয়া হয় তাহলে দেখা যাবে যখন গতিশীল হবে গ্যালভানোমিটারের কাঁটা বিক্ষিপ্ত হচ্ছে। আবার এটাকে যখন দূরে সরিয়ে আনা হবে তখন গ্যালভানোমিটারের কাঁটা উল্টো দিকে বিক্ষিপ্ত হবে। তো এই বিষয় থেকে যে কথাটা বলা যায় যে একটা বদ্ধ বর্তনীর কাছে যদি কোনো চুম্বক আনা হয় তাহলে ওই বর্তনীতে একটা তড়িৎচালক বলের সৃষ্টি হয় যার প্রভাবে এর মধ্যে তড়িৎ প্রবাহ ঘটে। এই ঘটনাকে তড়িৎ চুম্বকীয় আবেশ বলা হচ্ছে। আর এখানে যে তড়িৎচালক বলের উদ্ভব হচ্ছে তাকে বলা হয় তড়িৎ চুম্বকীয় আবেশের ফলে উৎপন্ন তড়িৎচালক বল অর্থাৎ আবিষ্ট ইএমএফ বা তড়িৎচালক বল। আর যে প্রবাহ সেই সময় এর বর্তনীর মধ্যে সংগঠিত হবে তাকে আবিষ্ট তড়িৎ প্রবাহ বলা হবে। এইবার আমরা যে জিনিসটা বুঝলাম তড়িৎ চুম্বকীয় আবেশ তার সৃষ্টির কারণ এবং কতটা ইএমএফ তৈরি হচ্ছে সেই বিষয়ে একটু ধারণা নেওয়ার আগে আমরা একটু একটা বিষয় একটু ভালো করে বুঝে নিই, সেটা হচ্ছে চৌম্বক প্রবাহ। চুম্বক প্রবাহ কাকে বলছি? আমরা এখানে একটি এন মেরুর ছবি এঁকেছি, তোমরা দেখতে পাচ্ছ। সেই এন মেরু থেকে বলরেখাগুলো কিভাবে বেরোয় সেটা
আমি এখানে দেখানোর চেষ্টা করেছি। এই প্রত্যেকটা দাগ হচ্ছে চুম্বক বলরেখা। এর সামনে যদি একটা ক্ষেত্র রাখা হয় তাহলে এই বলরেখাগুলি লম্বভাবে সেই ক্ষেত্রকে সেট করবে। যতগুলি বলরেখা কোনো একটা ক্ষেত্রকে এরকম লম্বভাবে সেট করে তাকেই বলা হয়েছে চুম্বক প্রবাহ। এইবার তোমরা খেয়াল করো, তলটা যদি কাছে থাকে বেশি বেশি সংখ্যক বলরেখা সেই তলটিকে লম্বভাবে কাটছে, তলটির যখন দূরত্ব বাড়ে তখন কম সংখ্যক বলরেখা সেই তলের মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে আমরা যখন এই চুম্বকটিকে এরকম ভাবে গতিশীল করব তাহলে প্রতিনিয়ত এই ক্ষেত্রের মধ্যে দিয়ে যে বলরেখার সংখ্যা অর্থাৎ চুম্বক প্রবাহ তার একটা পরিবর্তন হবে। সেই পরিবর্তনকে যদি আমরা যে সময় গতিশীল করছি সেই সময় দিয়ে যদি ভাগ করা হয় তাহলে চুম্বক প্রবাহের পরিবর্তনের হার আমরা নির্ণয় করতে পারব। এখানে যেটা বলা, আমরা যখন এরকম কয়েলটার দিকে এগোচ্ছিলাম তখন এই বলরেখা ঠিক এইটিরই মতো এই তলগুলিকে লম্বভাবে কাটছে এবং সেই বলরেখার সংখ্যা অর্থাৎ চুম্বক প্রবাহ পরিবর্তন হচ্ছে। যখন পরিবর্তন ধীরে ধীরে হয় অর্থাৎ আস্তে আস্তে চুম্বকটাকে ঠেলা হয় তখন গ্যালভানোমিটারের কাঁটা ধীরে ধীরে বিক্ষিপ্ত হয়। আবার যখন দ্রুত এটাকে গতিশীল করা হয় তখন বলরেখার পরিবর্তনের হার বেশি হচ্ছে বলে এই গ্যালভানোমিটারের কাঁটা দ্রুত অর্থাৎ বেশি বেশি বিক্ষিপ্ত হচ্ছে। আবার যখন পিছন দিকে ফিরিয়ে নিয়ে আসা হয় তখন যেদিকে বিক্ষিপ্ত হয় তার উল্টো দিকে এবং গতি যদি বাড়ানো হয় অর্থাৎ বলরেখা পরিবর্তনের হার যদি বাড়ানো হয় তাহলে দেখা যাবে গ্যালভানোমিটারের কাঁটার বিক্ষেপও বেড়ে যাচ্ছে। এই যে কথাটা, যে পরীক্ষাটা আমরা এখন আলোচনা করলাম, এই পরীক্ষার উপর ভিত্তি করে বিজ্ঞানী ফ্যারাডে তড়িৎ চুম্বকীয় আবেশ সম্পর্কিত দুটি সূত্র উপস্থাপন করেন। প্রথমত, এখানে যে আবিষ্ট ইএমএফ বা তড়িৎচালক বল সৃষ্টি হলো সেটার কারণ হিসাবে প্রথম সূত্র তিনি উপস্থাপন করেছিলেন। আর দ্বিতীয়ত তিনি যেটা করেছিলেন অর্থাৎ দ্বিতীয় সূত্র হিসাবে তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে এখানে যে ইনডিউসড ইএমএফ বা আবিষ্ট তড়িৎচালক বলের উদ্ভব হবে তার পরিমাণ কিসের উপর নির্ভর করে এই কথাটা তিনি বলেছেন। প্রথম সূত্রে যেটা আমরা বুঝেছি সেটাই উনি বলেছিলেন, সেটা হলো গিয়ে কোনো বদ্ধ বর্তনীতে যদি চুম্বক প্রবাহের পরিবর্তন ঘটে তাহলে তার মধ্যে আবিষ্ট ইএমএফ বা তড়িৎচালক বল সৃষ্টি হয়। এই কথাটা প্রথম সূত্রে ফ্যারাডে বলেছিলেন, তাই সেটা ফ্যারাডের তড়িৎ চুম্বকীয় আবেশের প্রথম সূত্র হিসাবে আমাদের কাছে পরিচিত। দ্বিতীয় সূত্র হিসাবে উনি যেটা বলেছেন সেটা হচ্ছে দ্রুত নিলে বিক্ষেপ বেশি হয় সেই প্রসঙ্গে বলছেন কোন বদ্ধ বর্তনীতে চুম্বক প্রবাহের হারে পরিবর্তন যদি বেশি হয় তাহলে তাতে আবিষ্ট ইএমএফ বা তড়িৎচালক বলের মান বেশি হবে, এবং যদি কম হয় তাহলে ইএমএফ বা তড়িৎ চুম্বকীয় আবেশের ফলে যে তড়িৎচালক বল তৈরি হবে তার পরিমাণ কম হবে। অর্থাৎ এখানে যে আবিষ্ট ইএমএফ তৈরি হচ্ছে সেটি চুম্বক প্রবাহের হারের সঙ্গে সমানুপাতিক সম্পর্ক। এটাই ফ্যারাডে তার দ্বিতীয় সূত্রে বলেছেন। এই যে দুটি সূত্র তড়িৎ চুম্বকীয় আবেশ সম্পর্কিত হওয়ার জন্য ফ্যারাডের তড়িৎ চুম্বকীয় আবেশের সূত্রদ্বয় হিসাবে আমাদের কাছে পরিচিত। তো চুম্বকের পরিবর্তে আমরা যদি সলিনয়েড অর্থাৎ ওরকম স্প্রিং এর মতো বাঁকানো একটা অন্তরিত তামার তার, তার সঙ্গে যদি একটা ব্যাটারি যুক্ত করে দিই
তাহলে তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে এবং তড়িৎ প্রবাহের ফলে আমরা এর আগে তড়িৎ চুম্বক পড়েছি। সেক্ষেত্রে এই কয়েল নিজেই একটা চুম্বকে পরিণত হবে এবং তখন সেটাকে যদি আমরা ওরকম বদ্ধ বর্তনীর দিকে এগিয়ে নিয়ে যাই এবং পিছিয়ে নিয়ে আসি, তাহলে সেটাও দেখা যাবে এই চুম্বকের অনুরূপভাবে এখানে ইনডিউসড ইএমএফ বা তড়িৎ চুম্বকীয় আবেশের ফলে উৎপন্ন ইএমএফ তৈরি করবে, যাকে আবিষ্ট তড়িৎচালক বল হিসাবে আমরা চিনেছি। আর তার ফলে এই সার্কিটের মধ্যে দিয়ে বা বর্তনীর মধ্যে দিয়ে একটা তড়িৎ প্রবাহ বা আবিষ্ট তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে। অর্থাৎ এই চুম্বকের পরিবর্তে আমরা এরকম একটা পরিবাহী সলিনয়েডকে যদি ব্যবহার করি তাহলে সেম ফাংশন দেখা যাবে। এবার আমরা এই যে তড়িৎ প্রবাহটা হচ্ছে এর মধ্যে দিয়ে, সেই তড়িৎ প্রবাহের অভিমুখ জানা যায় যে সূত্র থেকে, সেই সূত্র সম্পর্কে আলোচনা করব। সেটা হচ্ছে লেঞ্জের সূত্র। অর্থাৎ লেঞ্জের সূত্র থেকে জানা যায় কোনো চুম্বক বা সলিনয়েডকে, পরিবাহী তড়িৎ প্রবাহযুক্ত সলিনয়েডকে যদি একটা বদ্ধ বর্তনীর কাছে আনা হয়, তাহলে সেই বদ্ধ বর্তনীতে যে আবিষ্ট তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় তার অভিমুখ কোন দিকে হবে সেটা বিজ্ঞানী লেন্স একটা সূত্র আকারে উপস্থাপন করেছে। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে, যে কারণে এই বদ্ধ বর্তনীতে তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে, তড়িৎ প্রবাহের অভিমুখ এমন হবে সেই কারণটাকেই প্রতিহত করবে। যেমন এইখানটা আমরা বলি সূত্রের অবস্থাটা ঠিকঠাক করে বোঝানোর জন্য, ধরো এন মেরুটা এই বদ্ধ বর্তনীর দিকে নিয়ে যাওয়া হচ্ছে, তখন তড়িৎ প্রবাহের অভিমুখ এমন হবে যে এই সাইডে এন মেরুরই উদ্ভব হবে। আবার এন মেরুর উদ্ভব হলে কি হবে? এই মেরুটাকে এই উদ্ভূত এন মেরু বিকর্ষণ করবে, কারণ আমরা জানি সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে। অর্থাৎ এই চুম্বকটি যখন বদ্ধ বর্তনীর দিকে এগিয়ে যাচ্ছে, তার ফলস্বরূপ এতে তড়িৎ প্রবাহ সৃষ্টি হচ্ছে। সেই তড়িৎ প্রবাহ এখানে বিপরীত মেরু সৃষ্টি করে এর এগিয়ে যাওয়াকে বাধা দিচ্ছে। আবার যখন উল্টো দিকে সরিয়ে নিয়ে আসা হবে, তখন এন মেরু দূরে সরে যাচ্ছে। এই সরে যাওয়ার ফলে এর মধ্যে তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে এবং সেই তড়িৎ প্রবাহ এমন ভাবে সৃষ্টি হবে যে এই এন মেরুর কাছে এস মেরু তৈরি হবে, যাতে এর দূরে সরে যাওয়াটাকে কি করছে? বাধা দিচ্ছে। এটাই বলেছেন বিজ্ঞানী লেন্স তার সূত্রে। তাই তিনি বলেছেন, তড়িৎ চুম্বকীয় আবেশের ফলে কোনো বদ্ধ বর্তনীতে যে আবিষ্ট তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়, সে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ সেই তড়িৎ সৃষ্টি হওয়ার কারণকেই বাধা দেয়। এইবার কথা হচ্ছে, এই যে সূত্রটি দিয়েছিলেন, এই সূত্র দিয়ে আমরা শক্তির নিত্যতা সূত্রকে ব্যাখ্যা করতে পারি। কিভাবে ব্যাখ্যা করতে পারি তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো, যখন আমি এই কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এন মেরুকে, আবিষ্ট তড়িৎ এইখানে এন মেরু তৈরি করে ওটাকে বাধা দিচ্ছে। ফলস্বরূপ আমি বাইরে থেকে বল প্রয়োগ করে সরণ ঘটাচ্ছি,
অর্থাৎ কার্য সম্পন্ন করছি, যে কার্যটাকে আমরা যান্ত্রিক কার্য বলতে পারি, কারণ গতির ফলে এই কার্যটা হচ্ছে, সেই যান্ত্রিক কার্যের কারণে এটা এর কাছে যাচ্ছে এবং তখন এতে তড়িৎ শক্তির উদ্ভব হচ্ছে। ফলে আমরা বলতে পারি এখানে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এর যান্ত্রিক শক্তি, চুম্বকের বা সলিনয়েডের যান্ত্রিক শক্তি এই বর্তনীতে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করলো, অর্থাৎ একটা শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হলো। তাহলে আমরা বলতে পারি যে এখানে শক্তির নিত্যতা সূত্র বজায় আছে। কিন্তু যদি তা না হতো, যদি এখানে এন আনার ফলে এখানে এস হতো, তাহলে দেখতে বাইরে থেকে আর বল প্রয়োগ করতে হচ্ছে না, তখন এস কি করতো, এন কে টেনে নিত কাছে, অর্থাৎ তখন আর বাইরে থেকে বল প্রয়োগ করা হতো না, তখন কি হতো, শক্তির নিত্যতা সূত্র লঙ্ঘিত হতো, কারণ শক্তি ছাড়াই নতুন করে শক্তি এর মধ্যে তড়িৎ শক্তির উদ্ভব হতো। তাহলে আমরা বলতে পারি বিজ্ঞানী লেন্স যে সূত্রটা দিয়েছেন সেই সূত্র শক্তির নিত্যতা সূত্রকেই ব্যাখ্যা করছে, কারণ এক্ষেত্রে বিপরীত মেরু হওয়ার জন্য আমি বাইরে থেকে যান্ত্রিক শক্তি দিচ্ছি, আর যান্ত্রিক শক্তি দেওয়ার ফলেই এখানে তড়িৎ শক্তির উদ্ভব হচ্ছে, অর্থাৎ এই ক্ষেত্রে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে কনভার্ট হলো এবং শক্তির নিত্যতা সূত্র বজায় থাকলো। তাহলে তোমাদের এবার যদি প্রশ্ন করা হয় যে লেন্জের সূত্র কিভাবে শক্তির নিত্যতা সূত্র বজায় রেখেছে, নিশ্চয়ই তোমরা সেটা বলতে পারবে। ফ্যারাডে এই দুটি সূত্র আবিষ্কারের পর প্রবাহী তড়িৎ এর এক নতুন দিগন্ত খুলে গেল, অর্থাৎ প্রবাহী তড়িৎ উৎপাদনের যে মেশিন, ডায়নামো বা জেনারেটর, এটা আবিষ্কারের পর প্রশস্ত হলো এবং সেই জেনারেটর বা ডায়নামো দুরকম তড়িৎ প্রবাহ উৎপাদন করলো। একটা হচ্ছে সমপ্রবাহ বা ডিসি, আরেকটা হচ্ছে পরিবর্তী প্রবাহ বা এসি। তো এই ডিসি এবং এসি সম্পর্কে অতি সংক্ষিপ্ত একটু আমাদের সিলেবাসে আছে, সেগুলো একটু বলে তারপরে আমরা ডায়নামো বা জেনারেটরের গঠন এবং তার কার্যপ্রণালী সম্পর্কে আলোচনা করব পরবর্তী ক্লাসে। তো আজকে একটু এটা বলে নিই। প্রথমত যেটা সমপ্রবাহ, সমপ্রবাহ কাকে বলে? তড়িৎ প্রবাহের সমপ্রবাহ হলো সেই প্রবাহ সময়ের সঙ্গে সঙ্গে যে প্রবাহ সর্বদা একটা নির্দিষ্ট দিকে চলতে থাকে। অর্থাৎ আমাদের যদি প্রশ্ন করা হয় ডিসি বা ডাইরেক্ট কারেন্ট বা সমপ্রবাহ কাকে বলে, তাহলে আমরা বলবো যে প্রবাহ সময়ের সাথে সাথে অভিমুখের কোনো পরিবর্তন করে না, সর্বদা এক দিকে প্রবাহিত হয়, সেই প্রবাহকে বলা হচ্ছে ডিরেক্ট কারেন্ট বা সমপ্রবাহ। আর এক প্রকার তড়িৎ প্রবাহ হচ্ছে পরিবর্তী প্রবাহ বা অল্টারনেটিং কারেন্ট। অল্টারনেটিং কারেন্ট বা পরিবর্তী প্রবাহ কি করে? সময়ের সঙ্গে সঙ্গে অভিমুখের পরিবর্তন করে, অর্থাৎ প্রতিনিয়ত অভিমুখের পরিবর্তন করে, তাই এটাকে পরিবর্তী প্রবাহ বা এসি প্রবাহ বলে। আমাদের যদি সংজ্ঞা আকারে বলে যে এসি প্রবাহ কাকে বলে, তাহলে আমরা বলবো যে প্রবাহ সময়ের সঙ্গে সঙ্গে অভিমুখের পরিবর্তন করে প্রতিনিয়ত, সেই প্রবাহকে বলা হয় পরিবর্তী প্রবাহ বা অল্টারনেটিং কারেন্ট। দু প্রকার প্রবাহ আছে, কোথায় কোথায় সেটা উৎপাদন হচ্ছে তা আমরা একটু আইডিয়া নিই। প্রথমত সমপ্রবাহ আমরা টর্চে বা রেডিওতে যে ব্যাটারিগুলো ব্যবহার করি, ওই ব্যাটারি বা তড়িৎ কোষে সমপ্রবাহ উৎপন্ন হয়, অর্থাৎ এই প্রবাহ সবসময় একটা নির্দিষ্ট দিকে ধাবিত হয়। আর অল্টারনেটিং কারেন্ট বা পরিবর্তী প্রবাহ আমাদের গৃহ বর্তনীতে সরবরাহ লাইন থেকে যে প্রবাহটা আসছে সেটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট বা পরিবর্তী প্রবাহ। ফলে আমরা আমাদের বাস্তব জীবনে যদি লক্ষ্য করি, তাহলে দেখা যাচ্ছে ডিসি অপেক্ষা এসি বহুল পরিমাণে ব্যবহৃত হচ্ছে। এর বহুল ব্যবহারের কারণ
হিসাবে কি যুক্তি সেটা একটু আমরা এইবার বুঝে নিই। প্রথমত যে কথাটা বলার, এসি বা পরিবর্তী প্রবাহ এর উৎপাদন ব্যয় ডিসি বা সমপ্রবাহের থেকে অনেক কম, ফলে এসি বা পরিবর্তী প্রবাহ চাহিদা অনুযায়ী যোগান দেওয়া কম খরচের মধ্যেই হয়ে যায়। দ্বিতীয়ত, যখন উৎপাদনের পর এসি সরবরাহ লাইনে পাঠানো হয় এবং সেখানে বণ্টিত হয়, এই সময়ে লাইনে থাকাকালীন বা বর্তনীতে থাকাকালীন তার অপচয়ের পরিমাণ খুব কম হয়। কিন্তু ডিসি বা সমপ্রবাহ যদি কোনো পরিবাহীর মধ্যে দিয়ে পাঠাতে হয়, তাহলে অপচয়ের পরিমাণটা তুলনামূলক বেশি হয়। ফলে সেদিক থেকেও আমরা দেখতে পেলাম যে এসি বা পরিবর্তী প্রবাহ ডিসি থেকে বেশি গুণ সম্পন্ন। আরেকটা বিষয় তোমরা জানো যে সরবরাহ লাইন যেটা আসে সেটা যথেষ্ট, ট্রান্সফরমারে যখন আসে যথেষ্ট হাই ভোল্টেজ থাকে। আমাদের বাড়িতে যখন সাপ্লাই হচ্ছে তখন সেটা কমে যায়, সাধারণত 1100 ভোল্ট, আর বাড়িতে যেটা আসে সেটা 220 ভোল্ট। তো এই যে কমিয়ে দেওয়া, অর্থাৎ তার বিভব প্রভেদ কমিয়ে দেওয়ার ব্যাপারটা ট্রান্সফরমার নামক একটা ব্যবস্থার সাহায্যে সম্পন্ন করা হয়। এসি প্রবাহ এরকম ভাবে ট্রান্সফরমার ব্যবহার করে ইচ্ছামতো কমানো বা বাড়ানো যায় এর বিভব পার্থক্যকে। সেই দিক থেকে ডিসি এর পরিবর্তে এসি বেশি গুণ সম্পন্ন। চতুর্থত যেটা যে বলার সেটা হচ্ছে কি, খুব উচ্চ কম্পাঙ্কের এসি আমরা যদি উৎস বা সাপ্লাই স্টেশনে উৎপন্ন করি, তাহলে দেখা যায় যে বহু দূরে পরিবর্তী প্রবাহ বা এসি প্রবাহ প্রবাহিত হয়ে যেতে পারে। এই হাই ফ্রিকোয়েন্সি এসিকে বহু দূরে নিয়ে যাওয়া যায় কম অপচয় করে, ফলে সেদিক থেকেও এসি গ্রহণযোগ্য, যার কারণে আমরা দেখি যে ডিসি অপেক্ষা এসির ব্যবহারের ক্ষেত্র অনেক বেশি। তো আমরা নেক্সট ক্লাসে এই এসি এবং ডিসি কি করে জেনারেট করা যায়, অর্থাৎ উৎপাদন করা যায়, আর যে ব্যবস্থা এটা উৎপন্ন করা হয় তাকে বলা হয় জেনারেটর বা ডায়নামো, তার কনস্ট্রাকশন এবং কার্যপ্রণালী বিষয়ে আমরা জানব। এই ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো এবং পড়াশোনাটা চালিয়ে যাও, যাতে ভালো কিছু করা যায় সেই প্রচেষ্টা করো। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের এই ক্লাস আমি এখানেই শেষ করছি।